ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক 2026-এর সকল পরীক্ষার্থীকে জানাই স্বাগত। তোমরা সকলেই জানো যে ইতিমধ্যে টেস্ট পেপার বেরিয়ে গেছে। বাজারে প্রচলিত টেস্ট পেপারগুলির মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে বেশি প্রচলিত টেস্ট পেপারটি হচ্ছে এবিটিএ টেস্ট পেপার। এবিটিএ টেস্ট পেপারে 41 নম্বর পাতায় ভূগোলের প্রথম সেটটা রয়েছে। ক বিভাগে 1 নম্বরের প্রশ্ন যেটা আছে, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ। তাহলে আরোহণ মানে কি রে? আরোহণ মানে হচ্ছে সঞ্চয়ের প্রক্রিয়া। তাহলে আরোহণ মানে কি? সঞ্চয়ের প্রক্রিয়া। তাহলে সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। আর অবরোহণ যদি বলতে তাহলে ক্ষয়ের ফলে। তাহলে 4টা ভূমিরূপ দিয়েছে, গিরিখাত, রসেমতানে, বালিয়াড়ি, গৌড়। তাহলে কোনটা সঞ্চয়ের ফলে ভূমিরূপ? কোনটা হবে? এই 4টা ভূমিরূপের মধ্যে সঞ্চয়জাত ভূমিরূপ একমাত্র হচ্ছে বালিয়াড়ি, বাকি সবটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ। রসেমতানে কি? এটা হিমবাহের ক্ষয়ের ফলে ভূমিরূপ। গিরিখাত নদীর ক্ষয়ের ফলে ভূমিরূপ। বালিয়াড়ি এটা বায়ুর সঞ্চয়ের ফলে ভূমিরূপ। গৌড় বা গারা এটা বায়ুর ক্ষয়ের ফলে ভূমিরূপ। বোঝা গেছে? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? বালিয়াড়ি। বোঝা গেছে? এরপরে 2 নম্বরে যে প্রশ্নটা আছে, ইনসেলবার্গ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হয়। তাহলে ইনসেলবার্গ কি? মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়, তাই তো? তো ইনসেলবার্গটা যখন ক্ষয় পেয়ে ছোট গম্বুজের মতো এইরকম ভূমিরূপ হবে, গম্বুজের মতো, ঠিক আছে? তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলা হবে বোন হার্ট। সেটা কি বলা হবে? বোন হার্ট। মনে থাকবে? আচ্ছা, এরপরে 3 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু। তার বায়ুচাপ বলয় পড়েছিস তোরা? কটি বায়ুচাপ বলয় আছে? 7টি বায়ুচাপ বলয় আছে। কটি আছে? 7টি বায়ুচাপ বলয় আছে, তাই তো? তো একেবারে মাঝখানে মধ্যভাগে নিরক্ষীয় নিম্নচাপ বলয় রয়েছে। পৃথিবীর মাঝখানে কোন বলয় রয়েছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ঠিক আছে? আর এরপরেই কি রয়েছে? কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। উত্তরে আছে কর্কটীয় এবং দক্ষিণে আছে কি? মকরীয়। বোঝা গেল? এবং বলেছে কি প্রশ্নটা, যে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু, কুমেরু মানে কি? দক্ষিণ গোলার্ধে। কুমেরু বৃত্তীয় নিম্নচাপ আছে কোথায়? দক্ষিণ গোলার্ধে। তাহলে এই কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয় নিচের দিকে আছে, ঠিক আছে? কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়, ঠিক আছে? এই কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটা প্রবাহিত হবে, কোন দিক থেকে প্রবাহিত হবে? এটা দেখ, এটা অ্যাকচুয়ালি পশ্চিমা বায়ু। আগে বলে দিই কোন বায়ু? এটা পশ্চিমা বায়ু, ঠিক আছে? যে কর্কটীয় বা মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বা কুমেরু বৃত্তীয় প্রদেশের দিকে যে বায়ুটা প্রবাহিত হবে সেটা কি বলবো? পশ্চিমা বায়ু। কিন্তু দক্ষিণ গোলার্ধে কোন বায়ু প্রবাহিত হবে? দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, আর উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে 4টা অপশান আর বলছি না, সরাসরি উত্তরটা বলছি যে দক্ষিণ গোলার্ধে কোন বায়ুটা হবে? দক্ষিণ গোলার্ধে যে বায়ুটা আছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। বোঝা গেল? তাহলে পশ্চিমা বায়ু 2 গোলার্ধে প্রবাহিত হয়, কিন্তু উত্তর গোলার্ধের পশ্চিমের বায়ুটাকে বলবো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে বলবো উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। কেন? ওর দিক অনুসারে, কোন দিক থেকে বায়ুটা আসছে সেই দিক অনুসারেই কিন্তু বায়ুর নামকরণ করা হয়। বোঝা গেল? কিন্তু আয়ন বায়ুর ক্ষেত্রে উল্টো, উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। মেরু বায়ুর ক্ষেত্রে একই রকম, উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরু বায়ু, এইভাবে। কিন্তু পশ্চিমা বায়ুর ক্ষেত্রে উল্টোটা, উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। বোঝা গেছে? এই জিনিসটা ভুললে কিন্তু হবে না। মাথায় ঢুকছে তো? আচ্ছা, 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা। 3/4 মানে বুঝতে পারছিস? আচ্ছা, মেঘাচ্ছন্নতা পরিমাপের একক কি? অক্টা। 1 2 3 থেকে 8 অক্টা পর্যন্ত। তোদের চিহ্নগুলো মনে আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমটা দেওয়া আছে অর্ধেকটা, 4 অক্টা, ঠিক আছে? আর একটা যদি দাগ থাকে শুধুমাত্র মাঝখানে, এমনি দাগ আছে, তাহলে ওটা কত? 1 অক্টা, ঠিক আছে? এরপর পুরোটা যদি গোল থাকে, কালো করে থাকে, ওটা হচ্ছে 8 অক্টা। কিন্তু মাত্র একটা ভাগ সাদা আছে 4 ভাগের, ওটাকে আমরা কত অক্টা বলবো? 6 অক্টা। তো এটাকে 3/4 বলবো। এটা কি বলবো? 3/4। আচ্ছা, এরপরে 5 দাগে যে প্রশ্নটা রয়েছে, ভারত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ। উষ্ণ সমুদ্র স্রোত
ঠিক আছে, তার উষ্ণ স্রোত কী আছে ভারত মহাসাগরে। আচ্ছা শীতলটা কী আছে আগে জেনে না। শীতল স্রোত কেবলমাত্র দুটো আছে, একটা কুমেরু স্রোত আর একটা পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে। ঠিক আছে, এই দুটোই শীতল স্রোত, বাকি সমস্ত স্রোত হচ্ছে উষ্ণ স্রোত। কী কী আছে উষ্ণ স্রোতগুলো? দক্ষিণ নিরক্ষীয় স্রোত আছে, মাদাগাস্কার মোজাম্বিক স্রোত, আগুলহা স্রোত, সোমালি স্রোত, মৌসুমী স্রোত, এগুলো প্রত্যেকটাই হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত। তো এইখানে কী কী অপশান আছে? কুরোশীয় স্রোত, এটা জাপানের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোত, বোঝা গেছে, যেটাকে ব্ল্যাক স্ট্রিম বলা হয়। এরপরে আছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, এটাও ভারত মহাসাগরে অবস্থিত, কিন্তু এটা হচ্ছে শীতল স্রোত, এখনই বললাম। আর কি আছে? আছে পেরু স্রোত। পেরু স্রোতটা কি? পেরু স্রোতটা হচ্ছে শীতল স্রোত, এটা প্রশান্ত মহাসাগরে শীতল স্রোত। এবং ঘয়ের অপশন যেটা আছে মৌসুমী স্রোত, এই এখনই বললাম, এটা ভারত মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোত। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? মৌসুমী স্রোত। মৌসুমী স্রোতের বিশেষত্ব কী রে? যতগুলো সমুদ্র স্রোত আছে পৃথিবীর একমাত্র সমুদ্র স্রোত যেটা ঋতু পরিবর্তনের সাথে সাথে তার দিক পরিবর্তন হয়। কার দ্বারা প্রভাবিত হচ্ছে? মৌসুমী বায়ুর দ্বারা। এই জন্য 180 ডিগ্রি দিক চেঞ্জ করে কোন বায়ু? এই মৌসুমী বায়ুর প্রভাবে মৌসুমী স্রোত, বোঝা গেছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 6 দাগের প্রশ্নটা কি রয়েছে? 6 দাগের প্রশ্ন রয়েছে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান মনে আছে তোদের সবার? কতক্ষণ হবে? 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট। জোয়ার ভাটা বলে 6 ঘন্টা 13, কিন্তু একটি গৌণ জোয়ার এবং একটি মুখ্য জোয়ার বলে কত হবে? 12 ঘন্টা 26 মিনিট। আর যদি বলা হয় দুটি গৌণ এবং দুটি মুখ্য, মানে দুটো একই বললো, তখন কত হবে? 24 ঘন্টা 52 মিনিট, বোঝা গেল। কিন্তু এখানে অপশান কী কী আছে? 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড, 24 ঘন্টা এটা তো হবেই না, 12 ঘন্টা 30 মিনিট এবং 12 ঘন্টা 26 মিনিট। তার সঠিক উত্তর কী হয়ে যাবে? 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড, মানে পুরোপুরি কিন্তু 6 ঘন্টা 13 মিনিট নয়। এরপরে ফ্লাই আস, 7 প্রশ্নটা আছে ফ্লাই আস। ফ্লাই আসটা কোথায় পাওয়া যায়? কি জানিস তোরা? কোথায় পাওয়া যায় এটা? মনে আছে কারো? ফ্লাই অ্যাশটা হচ্ছে ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্রে এত কয়লা পোড়াচ্ছে, এত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে যে তলানিতে ছাইটা পাওয়া যায়, ওই ছাইটাকে কী বলা হয়? থাকে ফ্লাই অ্যাশ। এটা কি কাজে লাগে রে? রাস্তা তৈরি, তারপরে পরিবেশ বান্ধব যে ইটগুলো তৈরি হয়, এই ইটগুলো তৈরি করতে সিমেন্ট কারখানায় ব্যবহার হয়। কোথায় ব্যবহার হয়? সিমেন্ট কারখানায়। ফ্লাই অ্যাশ। এখানে 4টা অপশন আছে, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ। সঠিক উত্তর কী হবে? তাপবিদ্যুৎ। কি ভালো লাগছে তো? মনে পড়ছে তো আগের কথাগুলো? তাহলে টেস্ট পেপারের গুরুত্ব বুঝতে পারছিস? মানে একসঙ্গে তোকে গোটা বই মনে করাবে, একটা চ্যাপ্টার নয়। এরপরে 8 দাগে যেটা আছে 8 নম্বরের, সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য। তো রাজ্যগুলোর নামগুলো আগে দেখে নে, কী কী রাজ্যগুলো আছে, তারপর কোন দেশের সঙ্গে বেশি, বিদেশের সঙ্গে আচ্ছা আন্তর্জাতিক মানে কী রে? আমাদের দেশ ছাড়া বাইরের দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে, যুক্ত রয়েছে, সরাসরি সীমানা রয়েছে, ওটাকে আমরা কি বলবো? আন্তর্জাতিক সীমানা। আগে দেখে নে না অপশানগুলো কী কী আছে। অপশান দেওয়া আছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর তো বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, কার সঙ্গে যুক্ত আছে? অনলি ফর পাকিস্তানের সঙ্গে যুক্ত আছে। কার সঙ্গে যুক্ত আছে? পাকিস্তান, একটাই দেশ। 2 নম্বর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কার কার সঙ্গে যুক্ত আছে? বাংলাদেশ, ভুটান আর নেপাল, 3টা দেশের সঙ্গে রয়েছে। ঠিক আছে। এরপরে কী দেওয়া আছে? এরপরে দেওয়া আছে গুজরাট। গুজরাটের কেবলমাত্র পাকিস্তান আর মিজোরাম, এটা একটি মাত্র দেশের সঙ্গে রয়েছে। তার সঠিক উত্তরটা কি হয়ে গেল? সঠিক উত্তরটা হয়ে গেল পশ্চিমবঙ্গ। কি মনে থাকবে? আচ্ছা, এরপরে 9 দাগের, এটা তোদের পড়ানোর সময় বারবার বলতাম, যেটা ম্যাপেও আসতে পারে, এটা শর্ট কোশ্চেনেও আসতে পারে, এমসিকিউ, এসিকিউ বা শূন্যস্থান পূরণ যে কোনো জায়গায় আসতে পারে এটা। তো কি বলেছে? গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে, ঠিক আছে, মানে গোদাবরী এবং কৃষ্ণার বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি হবে রে? কার মনে আছে? 4টা অপশান বলছি।
কলের হ্রদ, পুলিকট, চিল্কা, ভীমবানাথ। তাহলে সঠিক উত্তর কী হবে? হ্যাঁ, কলেরু হ্রদ। ভীমবানাথ হচ্ছে কয়াল, ভীমবানাথ হচ্ছে কয়াল, এটা মালাবার উপকূলে আছে। এরপরে প্রশ্নটা কি রয়েছে যে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি। প্রশ্নগুলো শোন ভালো করে। 1 নম্বর বলছে জলসেচ, 2 নম্বর ঝুম চাষ, 3 নম্বর ফালি চাষ, 4 নম্বর ঘয়েরটা দিয়েছে পশুচারণ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ফালি চাষ। বাকিগুলো তো মৃত্তিকা ক্ষয় করে, বাকিগুলো মৃত্তিকা ক্ষয়ের কারণ ওগুলো। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ফালি চাষ। ঠিক আছে। এরপরে 11 দাগের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ। তোদের পড়ানোর সময় এটা বারবার বলেছিলাম। তাহলে বল উইভিল পোকার আক্রমণ ঘটে ক পাট, খ তুলা, গ গম, চা চাষে। তাহলে কোন চাষে রে? তুলা চাষে। তুলা মানে কি? কার্পাস তুলার কথা বলছে এখানে। এরপরে 12 দাগের যে প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র। অপশান ছাড়াই বল কি হবে সঠিক উত্তর? 4টা অপশান দেখে নে। 1 নম্বরে আছে জামশেদপুর, দুর্গাপুর, তারপর ভিলাই, সালেম। সঠিক উত্তর কী হয়ে যাবে রে? ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কারখানা, সঠিক উত্তর হবে ভিলাই। ঠিক আছে। আর বেসরকারি দিক দিয়ে দিলে কোনটা হবে সবচেয়ে বড়? জামশেদপুর বৃহত্তম ইস্পাত কেন্দ্র। এরপরে 13 দাগের যে প্রশ্নটা রয়েছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য, সবচেয়ে বেশি সাক্ষর রাজ্য কোনটা রয়েছে রে? কেরল। সবচেয়ে বেশি রয়েছে কেরল, প্রায় 94%। আর সবচেয়ে কম কোথায় রয়েছে রে? বিহারে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। এরপরে আছে রাডার। রাডার হলো প্যাসিভ সেন্সর, অ্যাক্টিভ সেন্সর, কৃত্রিম উপগ্রহ না ক্যামেরা, কোনটা? রাডারটা কি জিনিস রে? এটা কি ক্যামেরা? এটা একটা সেন্সর, এটা হচ্ছে একটা সেন্সর। তো সঠিক কি উত্তর হয়ে যাবে? রাডার হচ্ছে একটি অ্যাক্টিভ সেন্সর। কী ধরনের সেন্সর? অ্যাক্টিভ। রাডার, লিডার, অ্যাক্টিভ সেন্সর। কিন্তু মোবাইলের ক্যামেরা প্যাসিভ সেন্সর। বোঝা গেল? 14টা MCQ হয়ে গেল। এবার শুদ্ধ অশুদ্ধ। এবার শুদ্ধ অশুদ্ধর ক্ষেত্রেও তোদের নিয়মটা বলে রাখি যে শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রেও তোর যে কাজটা পড়বি না, পুরো বাক্য লেখার প্রয়োজন নেই। 2.11 আছে, 2.11 দিয়ে দিলি, এটা মার্জিনের বাম দিকে দিয়ে দিলি। এবার ডান দিকে উত্তর কথাটা লিখে দিলি, উত্তর কথাটা লিখে একটা দাগ দিয়ে শুদ্ধ তো কী লিখলি? সু লিখলি। আর অশুদ্ধ হলে কী লিখবি? ওয়া লিখবি। সত্য মিথ্যা লেখার প্রয়োজন নেই। ঠিক আছে। সত্য মিথ্যা লেখার প্রয়োজন নেই, বা এখানে ক্রস বা রাইট চিহ্ন দেওয়ার দরকার নেই। শুদ্ধ বা অশুদ্ধ পুরো কথা লেখারও প্রয়োজন নেই। যদি সঠিক হয় তাহলে উত্তর কথাটা লিখে তার পাশে কী লিখবো? দাগ নম্বর দিয়ে সু। আর যদি মিথ্যা হয় বা ভুল হয় তাহলে কী লিখবো? ওয়া। বোঝা গেছে? 1 নম্বরে যে প্রশ্ন রয়েছে মানে 2-এর 1-1, তো পুরোটাই লিখবি। 2-এর 1 শুধুমাত্র 1 লিখবি না, পুরো দাগ নম্বরটা লিখবি। 2.11 মানে 2.11 তো 2.11 লিখবি, পুরো দাগ নম্বরটা। কি বোঝা গেছে? তো অবঘর্ষ এবং উৎপাদন হলো হিমবাহের ক্ষয় কার্যের পদ্ধতি। এটা শুদ্ধ না অশুদ্ধ? কি হবে? এটা শুদ্ধ। সুতরাং কি লিখবি এখানে? শুধুমাত্র সু লিখবি। কি লিখবি? শুধুমাত্র সু, বেশি কিছু লেখার দরকার নেই। আচ্ছা। এরপরে 2 দাগেরটা, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়। দেখ, এল নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে কী দেখা যায়? বন্যা। কিন্তু লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে কী দেখা যায়? খরা। এটা শুদ্ধ হবে। খরা এবং শৈত্যপ্রবাহ, খরা এবং শৈত্যপ্রবাহ। সুতরাং এটা শুদ্ধ হলে কি লিখতে হবে? সু লিখতে হবে। কি লিখতে হবে? সু লিখতে হবে। বোঝা গেল? এরপরে 3 দাগেরটা, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত। আচ্ছা, মাদাগাস্কার আর মোজাম্বিক এটা কোথায় আছে? ভারত মহাসাগরে। আর কামচাটকা কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে। তাহলে মাথায় রাখবি, মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলিত, দুটো স্রোত যখন মিলিত হয় তখন নাম হয়ে যাচ্ছে আগুলহাস স্রোত। নাম কি হবে? আগুলহাস। তাহলে এটা যেহেতু মিথ্যা, এখানে কি লিখবো? ওয়া লিখবো। এখানে কি লিখবো? ওয়া। তাহলে সত্যটাও বলে দিলাম। আচ্ছা। এরপরে আছে স্লাগ। এরপরে কি আছে? স্লাগ, SLUDGE, স্লাগ। স্লাগটা কি? কাদা টাদা হয় না, কাদার মতো জিনিসগুলো। ঠিক আছে, কর্দমাক্ত জিনিসগুলো, এটাকে কি বলে? স্লাগ বলে। তো স্লাগ হলো এক প্রকারের তরল বর্জ্য। তাহলে শুদ্ধ না অশুদ্ধ হবে? এটা শুদ্ধ। তো কাদার মতো হলে তো কি তরল না?
এটা কি কঠিন হবে? তার এটা শুদ্ধ, তার কি হবে? এটা সু। ঠিক আছে, সুতরাং পাশে লিখতে হবে, এখানে কি লিখতে হবে? সু লিখতে হবে। আচ্ছা, এরপরে 5 দাগাটা রয়েছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের নিত্যবহ খালের সংখ্যা বেশি। ঠিক না ভুল এটা রে? ঠিক, কারণ দক্ষিণ ভারতে যেহেতু বৃষ্টির জলে পুষ্ট নদীগুলো, ফলে ওগুলো খালগুলো কেমন? অনিত্যবহ। এটা শুদ্ধ, তাহলে পাশে কি লিখতে হবে? সু লিখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে রয়েছে 6 দাগের চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, প্ল্যান সিটি। এটা কি প্ল্যান সিটি? 100% এটা প্ল্যান সিটি। সুতরাং এটা উত্তর কি হয়ে যাবে? সু, শুদ্ধ। এরপরে উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা 1 থাকে। স্কেল বিষয়টা বুঝিস, ভূমি দূরত্ব এবং মানচিত্রের দূরত্বের যে অনুপাতটা, এটা সবসময় 1 থাকে। এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা শুদ্ধ। কেন শুদ্ধ? উপগ্রহতে একটা নির্দিষ্ট উচ্চতায় বসানো থাকে, উচ্চতা সর্বদা কি থাকে? 1 থাকে। ওর উচ্চতা সর্বদা কি থাকে? 1ই থাকে। সুতরাং স্কেলটাও 1 থাকবে। আর উচ্চতা যদি কমা বাড়া হতো তাহলে কী হতো? স্কেলটাও চেঞ্জ হতো। তাহলে সুতরাং এটা কি হবে? শুদ্ধ হবে। এটা কি হবে? শুদ্ধ হবে। পার্থক্যটা বুঝতে পারছিস তো? তোরা নিজে টেস্ট পেপার প্র্যাকটিস করা, আর আমি যে তোদের পড়াচ্ছি, পার্থক্যটা বুঝতে পারছিস? দুইয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য পাবে। আচ্ছা, এবার 2-এর 1 দাগে ছিল শুদ্ধ অশুদ্ধ, এবার 2-এর 2 দাগে কী পাবি? শূন্য স্থান পূরণ। তো 2-এর 2.2.1, ঠিক আছে, এটা প্রথমে শূন্য স্থানে কী দেওয়া আছে? প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় ড্যাশ নামে পরিচিত। তাহলে প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় কী নামে পরিচিত রে? উত্তর আফ্রিকায় মানে কি? সাহারাতে। কী নামে পরিচিত? সাহারাতে কী নামে পরিচিত রে? জানিস? শর্টস নামে পরিচিত। কী নামে পরিচিত? শর্টস নামে পরিচিত। এগুলো কি শুনিস নি তোরা? শর্টস। তাহলে সাহারায় কী নামে পরিচিত? শর্টস নামে পরিচিত। ঠিক আছে, তাহলে উত্তর আফ্রিকায় প্লায়া হ্রদ শর্টস নামে কিন্তু পরিচিত, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 1-এরটা হলো, এবার 2-এরটা। গিনি উপকূলীয় স্থানীয় বায়ু, কে বলতে পারবি? গিনি উপকূলের স্থানীয় বায়ুটার নাম কি? কী হবে রে? হারমাট্টান। খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু। এখান থেকে বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে, এমসিকিউ এসিকিউ যে কোনো জায়গায় আসতে পারে। হারমাট্টানকে কী বলা হয়? ডক্টর ওয়াইন্ড বলা হয়, ডাক্তার বায়ু। বুঝতে পারি না? তাহলে হারমাট্টান গিনি উপকূলের স্থানীয় বায়ু মনে থাকবে। এরপরে 3 দাগের উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গ রূপে বায়ুমণ্ডল তাপ বিকিরণ করে। তার উত্তপ্ত ভূপৃষ্ঠ কোন তরঙ্গ রূপে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে রে? দীর্ঘ তরঙ্গ রূপে। আসে কি তরঙ্গ রূপে? ক্ষুদ্র তরঙ্গ রূপে। বোঝা গেছে? তার এটা কী হবে? দীর্ঘ তরঙ্গ রূপে। এরপরে 4-এরটা মরা কোটাল হয় ড্যাশ তিথিতে। কোন তিথিতে রে? অষ্টমী তিথিতে। ভালো করে বললে শুক্ল এবং কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, আর ভরা কোটাল অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে। আচ্ছা, এরপরে আছে 2-এর 5 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয়? বৈদ্যুতিন বর্জ্যকে কি বলা হয়? বৈদ্যুতিন বর্জ্য কোনগুলো রে? বৈদ্যুতিন বর্জ্য কোনগুলো? টিভি, তাই তো, তারপরে কোনো ইলেকট্রিকের বিভিন্ন জিনিসগুলো যে ভাঙা থাকছে, এগুলো বৈদ্যুতিন বর্জ্য, তাই না? তো এগুলোকে সংক্ষেপে আমরা কি বলবো? এগুলো সংক্ষেপে বলা হবে ই বর্জ্য। সংক্ষেপে কী বলা হবে? ই বর্জ্য বলা হয়। ঠিক আছে, তাহলে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় থাকে ই বর্জ্য। এর টিকা আসতে পারে 2 মার্কের, ই বর্জ্য কী বা ই বর্জ্য টিকা লেখো, 2 নম্বরে আসতেই পারে এটা। তাহলে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য, এটা কিন্তু মাথায় রাখবি। আচ্ছা, নেক্সট দিয়েছে ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। জানিস যে বর্তমানে ধান উৎপাদনে কোন রাজ্য এগিয়ে রয়েছে? উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা। কিন্তু তোদের বইয়ে যে চিরাচরিত উত্তরটা লেখা আছে, কী লেখা আছে? পশ্চিমবঙ্গ। কী লেখা আছে? পশ্চিমবঙ্গ। তো আপাতত তোদের চিরাচরিত, কিন্তু তোদের নিউ ডেটা অনুসারে তত কিন্তু আপডেটের উত্তর নেওয়া হয় না। এর আগের পরীক্ষাতে দেখেছি। তো সঠিক উত্তর তখন কী হয়ে যাবে? পশ্চিমবঙ্গ। কী হয়ে যাবে? পশ্চিমবঙ্গ। এরপরে উপগ্রহ চিত্র প্রস্তুতকারী ড্যাশ সংস্থা, ভারতের কোন সংস্থা উপগ্রহ চিত্র তৈরি করে? তাহলে কোন সংস্থা উপগ্রহ চিত্র তৈরি করে? কী হবে উত্তরটা এখানে? সংক্ষেপে কেউ যদি ইসরো লেখে উত্তর কিন্তু ভুল দেবে না। এরপরে দেওয়া আছে 1টি বা 2টি শব্দে উত্তর দাও। পুরো বাক্যে উত্তর লেখার প্রয়োজন নেই, সময় খাবে। যদি পুরো বাক্যে লিখিস সময় খাবে। তাহলে কি হবে? সঠিক দাগ নম্বর দিয়ে শুধুমাত্র যেটা উত্তর হবে, একটা বাক্যে হতে পারে, সেটা একটা লাইনে হতে পারে, একটা বাক্যে হতে পারে, বা একটা শব্দে হতে পারে উত্তরটা। বোঝা গেছে? তো প্রথম যে প্রশ্নটা আছে
এক নম্বরে দেওয়া আছে বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক আন্টার্কটিকার ওয়ালকট। আন্টার্কটিকার ওয়ালকট এটা বিশ্বের বৃহত্তম এবং গভীরতম সার্ক। আসবে না, কিন্তু তারপরেও এখন তো প্র্যাকটিস করে রাখতে হবে যদি চলে আসে। 2 নম্বরটা আছে, এক কথায় উত্তর দাও। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? সবাই পারবে। কত রে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এরপরে আছে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর ওপর জলবিন্দু রূপে জমা হলে তাকে আমরা কি বলবো? শিশির বলবো। তাকে সেটা কি বলা হবে? সেটাকে বলা হবে শিশির। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই যে ঘনীভবনের বিভিন্ন রূপ, কোনটা ঘনীভবন কোনটা ঘনীভবন নয়, কোনটা অর্ধক্ষেপণ আর কোনটা ঘনীভবন, এগুলো কিন্তু পার্থক্য করতে হবে। শিশির আর কুয়াশা কিন্তু অর্ধক্ষেপণ নয়, এটা ঘনীভবন কিন্তু অর্ধক্ষেপণ নয়। যেমন কিন্তু বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, এগুলো কি? এগুলো কিন্তু প্রত্যেকটাই অর্ধক্ষেপণ। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আছে 4 নম্বরেরটা, যেটা আছে 4 দাগেরটা, একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ। এতগুলো বর্জ্য আছে, কঠিন সংক্রামক বর্জ্য পারবি না? সিরিঞ্জ, তুলা, ব্যান্ডেজ, এগুলো তো কঠিন বর্জ্য না? না এগুলো তরল না গ্যাসীয়? বর্জ্যের প্রকৃতি অনুসারে বর্জ্য প্রধান 3 প্রকার, কঠিন, তরল আর গ্যাসীয়। ঠিক কিনা? এরপরে আছে 5 নম্বর হারভেস্টিং প্রোগ্রাম। সম্ভবত এখানে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের কথা বলছে। তাহলে হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে চালু হয়েছিল? তামিলনাড়ুতে। কোন রাজ্যে চালু হয়েছিল? তামিলনাড়ুতে, সঠিক উত্তর। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে শুনে নি। যে শস্য জুন জুলাই মাস মানে কি রে? আমাদের বর্ষাকাল শুরু। জুন জুলাই মাস মানে কি? আমাদের বর্ষাকাল শুরু। জুন জুলাই মাসে বপন মানে বোনা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসের দিকে তোলা হয়, কাটা হয়, ফসলটাকে জমিতে তোলা হয়। নভেম্বর ডিসেম্বর মানে কি রে? এই যে এই সময়টা, এই ফসলকে আমরা কি বলবো? রবি শস্য, খারিফ শস্য না জায়দ শস্য? খারিফ শস্য। আর এই সময় যেটা বোনা হবে ওটাকে আমরা কি বলবো? রবি শস্য বলবো। বোঝা? যেমন এই সময় কি এখন বিভিন্ন সরষা, তিল, তিসি, এগুলো তিল বলছে, তিসি, এগুলো কিন্তু বোনা হবে, গম বোনা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দিয়েছে 7 নম্বর, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে কি বলে? কি বলা হয় রে? তাল। ঠিক, তাহলে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে বলা হয় তাল বলা হয়। খাবার তাল নয় কিন্তু, তাল মানে কি? এটা হ্রদ বা নিম্নভূমি হতে পারে। এরপরে ডান বাম একটু দেখে নে, ডান দিকে কী কী আছে আর বাম দিকে কী কী আছে। বাম দিকে আছে বারখান ক্রান্তীয় ঘূর্ণবাদ, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, সিটি অফ জয়। উত্তরগুলো মাথায় কিন্তু ঢুকে গেছে, বলার প্রশ্ন বলার সাথে সাথে আশা করি। তার বারখান, ডান দিকে অপশানগুলো দেখ। ইয়াস বায়ুর সঞ্চয় কাজ, কলকাতা পুষা। তার বারখানটা কার সঙ্গে মিল হচ্ছে রে? বায়ুর সঞ্চয় কাজের সঙ্গে মিলছে এই বারখানটা। তাহলে বারখানটা হচ্ছে বায়ুর সঞ্চয় কাজ। ক্রান্তীয় ঘূর্ণবাদ, এখানে ইয়াস কলকাতা পুষা, কোনটা মিলছে? তাহলে ইয়াস, কারণ ইয়াস হচ্ছে এক ধরনের ক্রান্তীয় ঘূর্ণবাদ। আমাদের এটা ভারতেই দেখা গিয়েছে, তাই তো? এর প্রভাবটা ভারতেই পড়েছিল, পশ্চিমবঙ্গেও পড়েছিল, ওড়িশা উপকূলে পড়েছিল। এরপরে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কি হবে? কলকাতা না পুষা? কোথায় হবে? পুষা, কেন্দ্রীয় কৃষি। এরপরে সিটি অফ জয়। সিটি অফ জয় কাকে বলা হয় রে? কলকাতা। সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতা। কলকাতাকে নানানভাবে আসতে হবে, প্রাসাদ নগরী হতে পারে, ফুটবলের মক্কা হতে পারে, নাকি? এই জিনিসগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিংও আসতে পারে, এইভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো ম্যাপ পয়েন্টিংগুলো প্রথমে কি দিয়েছে? 1 নীলগিরি পর্বত করানো হয়েছে। আচ্ছা, লুনি নদী করানো হয়েছে। কোঙ্কণ উপকূল করানো হয়েছে, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল কোঙ্কণ উপকূল। একটি বৃষ্টির ছায়া অঞ্চল করানো হয়েছে, একটা শিলং দিতে পারিস বা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। উত্তর ভারতের ম্যানচেস্টার, কানপুর। উত্তর ভারতের ম্যানচেস্টারটা কী হবে? কানপুর। ঠিক আছে। এরপর পূর্ব ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের, তারা কী হবে রে? কলকাতা। সল্টলেকে কি নেই? সল্টলেকে নেই তথ্য প্রযুক্তি কেন্দ্র? আছে, টিসিএস আছে, উইপ্রো আছে, এদের সংস্থাগুলো আছে। তাহলে কলকাতাকে চিহ্নিত করতে হবে। যখন পূর্ব ভারত বলে তখন কোন জায়গাকে চিহ্নিত করতে পারিস? কলকাতাকে। ঠিক আছে। তারপরে আছে ভারতের সিলিকন ভ্যালি, এটা করেছিস বেঙ্গালুরু। কারণ বেঙ্গালুরুকে চিহ্নিত করিস নি? প্রশ্নটা কিন্তু এইভাবেই দিতে পারে, ডাইরেক্ট কিন্তু বেঙ্গালুরু বলবে না। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা করেছিস?
এটাও করেছিস, দিল্লি। তোরা জেরক্স করে নিবি, আজকে আমি পাঠিয়ে দিচ্ছি, জেরক্স করে নিবি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবি যে ম্যাপ পয়েন্টগুলো কী কীভাবে আসতে পারে। এরপর আছে শুল্কমুক্ত বন্দর, করেছিলাম এটা, হ্যাঁ, কান্দালা। শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্দালা, এটা তো করেছি, প্রশ্নটা দিবে। বর্তমানে কান্দালার নাম কি রে? দীনদয়াল বন্দর। কি বন্দর? দীনদয়াল বন্দর। 10 নম্বরটা দিয়েছে ভারতের অর্থনৈতিক রাজধানী শহর, তাহলে কি হবে রে? কে বলতে পারবি? মুম্বাই। এটা তো আরও সহজ ম্যাপ পয়েন্টিং।